একটা ফৌজদারি মামলা শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলো ধাপ আপনাদেরকে ফলো করতে হবে বা কতগুলো স্টেজ ফলো করে এই মামলাগুলো পরিচালিত হয় সে সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট হামিদ ইমতিয়াজ, ঢাকা জজ কোর্ট বিডি লিগ্যাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমার যে আলোচনার ব্যাপার সেটা হচ্ছে একটা ফৌজদারি মামলা বা একটা হচ্ছে ক্রিমিনাল মামলা। এই মামলা আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে কতগুলো ধাপ ফলো করতে হয় বা কোন কোন প্রসিডিউরের মধ্যে কোন কোন স্টেজের মধ্যে আমাদেরকে যেতে হবে, কি কি ফলো করতে হবে, কি করতে হবে না করতে হবে, এই সম্পূর্ণ ব্যাপারগুলো নিয়ে আমি একটা বেসিক আলোচনা করব। তো আমাদের একটা ফৌজদারি মামলা বা একটা ক্রিমিনাল মামলা কিভাবে পরিচালিত হবে, কোন কোন স্টেজ ফলো করতে হবে, সেগুলো কিন্তু আমাদেরকে গাইডলাইন দিয়ে দেয় ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি। তো সিআরপিসিতে আমাদের এগুলো স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে কি কি স্টেপ ফলো করতে হবে, কিভাবে কি করতে হবে। তো আমি আর কথা না বেরিয়ে মেইন আলোচনায় চলে যেতে যাচ্ছি। আলোচনার শুরুতেই যেটা আসে যে একটা ফৌজদারি মামলার তিনটা স্টেজ থাকে। তিনটা স্টেজের মধ্যে প্রথমটা হচ্ছে প্রি ট্রায়াল স্টেজ, তারপর হচ্ছে ট্রায়াল স্টেজ, তারপর হচ্ছে পোস্ট ট্রায়াল স্টেজ। তো প্রি ট্রায়াল স্টেজ, ট্রায়াল স্টেজ, পোস্ট ট্রায়াল স্টেজ বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে এই ট্রায়ালটা আসলে কি। ট্রায়ালটা হচ্ছে বিচার কার্যক্রম পরিচালনা, অর্থাৎ যখন ম্যাজিস্ট্রেট আপনার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আপনার এই যে ঘটনাটা সেটা বিচার করবে যে আপনি দোষী না নির্দোষ বা ব্যাপারটা আসলে কি। তো ট্রায়াল স্টেজ শুরু হওয়ার আগে প্রি ট্রায়াল স্টেজ থাকে। প্রি ট্রায়াল স্টেজটা কিন্তু ইনিশিয়াল স্টেজ, এটাই শুরু একটা মামলার। তো মামলা শুরু হবে এখানে তদন্ত হবে, তারপর ট্রায়াল স্টেজে যাবে। তো আমি প্রি ট্রায়াল স্টেজটা আসলে আলোচনা করতে যাচ্ছি এখন। তো প্রি ট্রায়াল স্টেজে আপনার একটা মামলা শুরু হয়, অর্থাৎ একটা ক্রিমিনাল মামলা বা একটা ফৌজদারি মামলার কিন্তু শুরু হওয়ার দরকার আছে। তো শুরুটা দুইভাবে হতে পারে, থানার মাধ্যমে হতে পারে অথবা ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি হতে পারে। থানার মাধ্যমে কখন হয়, যে কোনো মামলা কিন্তু আপনি চাইলে ফৌজদারি মামলা থানার মাধ্যমে আপনি শুরু করতে পারেন, অর্থাৎ থানায় আপনি এজাহার নিয়ে যাবেন। থানা আপনার কমপ্লেন্টের ভিত্তিতে একটা এজাহার লিপিবদ্ধ করে, যদি গুরুতর মামলা হয় অর্থাৎ কগনাইজেবল অফেন্স হয়, মানে ধর্তব্য অপরাধ বা আমলযোগ্য অপরাধ যেটাকে আমরা আইনের ভাষায় বলি, তো সেই রকম অপরাধ হলে পুলিশের কাছে আপনি যখন এজাহারটা নিয়ে যাবেন তখন পুলিশ এজাহার লিপিবদ্ধ করে এই মামলার ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়াই কিন্তু, অর্থাৎ কোনো ম্যাজিস্ট্রেটের পারমিশন তার দরকার হবে না, সে পারমিশন ছাড়াই এই মামলার তদন্ত করতে পারবে। তারপর হচ্ছে আসামি যদি কাউকে শনাক্ত করতে পারে বা এরকম হয় তাহলে কিন্তু গ্রেফতার করতে পারবে, কোনো গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারবে। এই সকল কার্যক্রম কিন্তু ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া করতে পারবে। গুরুতর কিছু মামলা আছে যেগুলো আমাদের সিআরপিসিতে ডিফাইন করা আছে যে এই মামলাগুলো হচ্ছে কগনাইজেবল অফেন্স হবে, অর্থাৎ এগুলোতে পুলিশের ক্ষমতা থাকবে। আর কিছু অপরাধ আছে যেগুলো হচ্ছে আমাদের সিআরপিসি শিডিউলে বলা আছে যে এগুলো হচ্ছে আমল অযোগ্য ধারার মামলা হবে, অর্থাৎ একটু লেস ইম্পর্টেন্ট, অর্থাৎ একটু গুরুত্ব কম বা যার শাস্তির বিধানটা একটু কম থাকে, সেরকম মামলাকে আমরা নন জিআর মামলা বলে থাকি। তো এই মামলাগুলোর 155 ধারা অনুযায়ী পুলিশ আমলে নিতে পারে, অর্থাৎ পুলিশ লিপিবদ্ধ করবে একটা জেনারেল ডায়েরি হিসেবে এবং বাদীকে বা অভিযোগকারীকে হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে ফরওয়ার্ড করে দেবে। তো এরপরে হচ্ছে পুলিশ হচ্ছে এই মামলা তদন্ত করবে। তদন্ত করার ক্ষেত্রে পুলিশের কিছু পাওয়ার থাকবে, অর্থাৎ যে কোনো সাক্ষীকে চাইলে তলব করতে পারবে, তার সাক্ষ্য লিপিবদ্ধ করতে পারবে, তারপর পুলিশ রিপোর্ট সে প্রদান করবে ম্যাজিস্ট্রেটের কাছে। তো এরপরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আমরা যদি থানায় মামলা না করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি মামলা করতে পারবো। তো এটাকে সিআর মামলা হিসেবে পরিগণিত করা হবে। তো সিআর মামলার এই যে আমলে নেওয়ার এখতিয়ার সেটা কিন্তু ম্যাজিস্ট্রেটকে দেওয়া আছে সিআরপিসির 190 ধারায়, অর্থাৎ সিআরপিসি 190 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট চাইলে 3 ভাবে মামলা আমলে নিতে পারে, হয় কোনো ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির নালিশের মাধ্যমে, অথবা পুলিশের রিপোর্টের মাধ্যমে, অথবা হচ্ছে সে নিজে চাইলে এই মামলা তার কাছে যদি প্রতীয়মান হয় কোনো ঘটনা ঘটছে তাহলে সে কিন্তু চাইলে এরকম মামলা সে আমলে নিতে পারবে। যদি কোনো কমপ্লেন করা হয় কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির মাধ্যমে তাহলে কিন্তু ম্যাজিস্ট্রেট 200 ধারায় তার জবানবন্দি লিপিবদ্ধ করবে এবং তাকে পরীক্ষা করবে। এরপরে হচ্ছে 200 ধারার জবানবন্দি লিপিবদ্ধ করার সময় যদি তার কাছে প্রতীয়মান হয় যে সে এই মামলার ভিত্তি পাচ্ছে না বা অগ্রসর কোনো কারণে, তাহলে কিন্তু এই মামলা ওখানে খারিজ করে দিবেন। আর যদি তার কাছে মনে হয় যে না কোনো ক্রেডিবিলিটি আছে, অর্থাৎ এই মামলা অগ্রসর হওয়ার কোনো কারণ আছে, তাহলে কিন্তু 202 ধারায় সে তদন্তের জন্য একটা নির্দেশ দিয়ে থাকে 202 ধারা অনুযায়ী, সেক্ষেত্রে কিন্তু 202 ধারা একটা তদন্ত হয়। তো এই প্রথমে বললাম যে থানার মামলার তদন্ত হবে, তারপর হচ্ছে সেটা একটা রিপোর্ট আসবে, তারপর হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে যদি আপনি মামলা করেন সেক্ষেত্রে একই প্রসেসে আপনাকে একটা রিপোর্ট দেওয়া হবে যে এই ঘটনার কোনো সত্যতা আছে কি নেই। এরপরে আসে হচ্ছে সমন এবং ওয়ারেন্টের ব্যাপারটা। যদি ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয় যে না এর কোনো কারণ নেই তাহলে কিন্তু খারিজ করে দিল মামলা, আর যদি মনে হয় যে না কারণ আছে, পুলিশ হয়তো ফাইনাল রিপোর্ট দেয়নি, চার্জশিট দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু
আসামির প্রতি সমন এবং ওয়ারেন্টের ব্যাপারটা চলে আসবে। তো আসামিকে প্রথমে সমন দেওয়া হয়, সমন দিয়ে যদি তাকে না পাওয়া হয় সেক্ষেত্রে ওয়ারেন্টের ব্যাপারটা আসে। এই ব্যাপারগুলো উল্লেখ করা আছে সিআরপিসির 68 থেকে 86 ধারা পর্যন্ত কিন্তু এই ব্যাপারগুলো উল্লেখ করা আছে যে সমন কিভাবে হবে, ওয়ারেন্ট কখন হবে। তো এই সমন ওয়ারেন্টের ব্যাপারগুলো যখন শেষ হয়ে যায় সেক্ষেত্রে যদি আসামিকে খুঁজে পাওয়া না যায় সেক্ষেত্রে কিন্তু হুলিয়া জারি করা হবে 87 ধারা অনুযায়ী, তারপর হচ্ছে তার সম্পত্তি ক্রোক করা হয় 88 ধারা অনুযায়ী সিআরপিসি। এরপরে কিন্তু পত্রিকা বিজ্ঞাপনের মাধ্যমে তার একতরফা বিচারের একটা বিধান চলে আসে যে আসামিকে খুঁজে পাওয়া যায়নি, তার অনুপস্থিতিতে কিন্তু তার বিচার কার্যক্রম পরিচালনা করার বিধানও কিন্তু সিআরপিসিতে দেওয়া আছে। তো এই বিচার কার্য আমরা কিন্তু শুরু করলাম। এখন আমাদের কিন্তু প্রি ট্রায়াল স্টেজ শেষ হয়ে গেল, আমরা ট্রায়াল স্টেজে চলে আসলাম। ট্রায়াল স্টেজ হচ্ছে বিচার কার্যক্রম পরিচালনা হবে। এখানে হচ্ছে ম্যাজিস্ট্রেট বা কিছু ক্ষেত্রে যেখানে ম্যাজিস্ট্রেট হচ্ছে ক্ষমতা নেই, অর্থাৎ হচ্ছে কিছু মামলা আছে যেগুলোর বিচার করার এখতিয়ার আছে দায়রা আদালতে, সেক্ষেত্রে দায়রা আদালত এই বিচার কার্যক্রম পরিচালনা শুরু করবে। তো ম্যাজিস্ট্রেটের কাছে যদি বিচার কার্যক্রম পরিচালনা শুরু হয় সেক্ষেত্রে হচ্ছে বা দায়রা আদালতের কাছে যার কাছে শুরু হোক এই যে মামলা, সেটা কিন্তু প্রথমে হচ্ছে ডিসচার্জ পিটিশন বা হচ্ছে আসামির অব্যাহতির যে একটা ব্যাপার থাকে সেই ব্যাপারটা কিন্তু প্রথমে আসে। এই ট্রায়াল স্টেজে প্রথমে কিন্তু ডিসচার্জ পিটিশন দেওয়া যায়, সেটা ম্যাজিস্ট্রেট বিচার করুক অথবা হচ্ছে দায়রা জজ বিচার করুক। তো ম্যাজিস্ট্রেট বিচার করলে 241 ক ধারায় কিন্তু এই ডিসচার্জ পিটিশন দেওয়া যায় যে আমি এই মামলার সাথে জড়িত না, আমাকে অব্যাহতি দেওয়া হোক, এরকম এই আবেদনটা কিন্তু করা যায়। আর হচ্ছে যদি সেশন জাজের কাছে হয় সেক্ষেত্রে 265C ধারা অনুযায়ী এই হচ্ছে অব্যাহতি পিটিশন বা ডিসচার্জ পিটিশন দেওয়া যায়। যদি ডিসচার্জ পিটিশন মঞ্জুর হয় তাহলে অব্যাহতি হয়ে গেল আসামি, না হলে কিন্তু আপনার চার্জ গঠন হবে। চার্জ গঠন হয় হচ্ছে ম্যাজিস্ট্রেট করলে 242 ধারায়, আর যদি হচ্ছে সেশন জাজ বা দায়রা জাজ করে তাহলে 265D ধারা অনুযায়ী এই চার্জ গঠন হবে। চার্জ গঠন হওয়ার পরে যদি আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি দোষী না নির্দোষ, যদি আপনি দোষ স্বীকার করে নেন তাহলে ওখানে রায় হয়ে যাবে, আর যদি দোষ স্বীকার না করেন তাহলে কিন্তু সাক্ষীর পর্যায়ে চলে গেল, অর্থাৎ ম্যাজিস্ট্রেট অথবা দায়রা জজ কিন্তু সাক্ষ্য গ্রহণ করা শুরু করবে। সাক্ষ্য গ্রহণ শেষ করে তারপর কিন্তু আপনাকে এই মামলার রায় প্রদান করবে, অর্থাৎ আপনাকে হয় দোষী করতে পারে অথবা আপনাকে অ্যাকুইটাল দিয়ে দিতে পারে, অর্থাৎ আপনি বেকসুর খালাস, আপনি নির্দোষ হিসেবে বেরিয়ে যেতে পারবেন। কিন্তু যদি আপনাকে এই দোষী সাব্যস্ত করা হয় তাহলে কিন্তু পোস্ট ট্রায়াল স্টেজটা এখানে চলে আসে। আমাদের ট্রায়াল স্টেজ কিন্তু শেষ, এখানে আপনাকে রায় দিয়ে দিল মামলা। এরপরে আসলে কিন্তু আপনার ট্রায়াল স্টেজটা চলে আসলো। ট্রায়াল স্টেজে কিন্তু আপনার যে ব্যাপারটা আসবে সেটা আপনি আপিলের ব্যাপার পাবেন, এখানে রিভিশনের ব্যাপার পাবেন। রিভিশন আগেও করা যায়, প্রত্যেকটা স্টেজে রিভিশন করা যায়। তো আপিলের ব্যাপারটা মেইনলি আসে। তো এই সব ফৌজদারি মামলায় কিন্তু আপিল করা যায়। আপনাকে যদি শাস্তি দিয়ে দেয় বা কোনো এই ধরনের আপনি যদি দোষী সাব্যস্ত হন তাহলে কিন্তু আপনি চাইলে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। আপিলের বিধান আমাদের সিআরপিসি 404 থেকে 431 ধারা পর্যন্ত আপিলের বিধান নিয়ে আলোচনা করা আছে, অর্থাৎ আপনি যদি সংক্ষুব্ধ হন, আপনাকে দোষী সাব্যস্ত করা হয় তাহলে কিন্তু আপনি চাইলে এই আপিলের বিধান ফলো করতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে রিভিশনের ব্যাপার। তো রিভিশনের ব্যাপারটা হচ্ছে আপনি চাইলে কিন্তু উচ্চ আদালতে রিভিশন দায়ের করতে পারবেন। রিভিশনের ব্যাপার কিন্তু আমাদের সিআরপিসিতে উল্লেখ করা আছে, অর্থাৎ যদি কোনো আপনার কাছে মনে হয় যে আপনার নিম্ন আদালত এমন কোনো কাজ করেছে যেটা সে আইনগতভাবে করতে পারে না বা হচ্ছে এটা বেআইনি, তাহলে কিন্তু আপনি চাইলে উচ্চ আদালতে এ ব্যাপারে রিভিশন দায়ের করতে পারবেন। তো এই ছিল একটা ফৌজদারি মামলা অথবা একটা ক্রিমিনাল মামলায় কতগুলো স্টেজ ফলো করতে হয় সেই স্টেজের একটা সংক্ষিপ্ত ধারণা। এই কয়েকটা স্টেজ বা এই যেগুলো স্টেজ আমি আলোচনা করলাম এর মধ্যেই হচ্ছে একটা ফৌজদারি মামলা শুরু থেকে শেষ হয়। আশা করি সকলে ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।